আজ নতুন ভোটার তালিকা। আজ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। চলতি সপ্তাহে 2 সাপ্লিমেন্টারি তালিকা কমিশনের এবং চলতি সপ্তাহে সোমবার আর শুক্রবার তালিকা প্রকাশ কমিশনের। আর তারপরই ভোট পর্যন্ত প্রতি সপ্তাহে শুক্রবার তালিকা প্রকাশ। আর যেমনটা আপনাদের বলছিলাম যে আজ নতুন ভোটার তালিকা, সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হবে। কখন প্রকাশ করা হবে এবং কিভাবেই বা এই তালিকা দেখা যাবে, আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন প্রীতি। প্রীতি, কি জানা যাচ্ছে? দেখো, গত সপ্তাহে শুক্রবার একটি তালিকা প্রকাশের কথা ছিল, যা সাপ্লিমেন্টারি লিস্ট বলে পরিচিত, এবং গত সপ্তাহে শুক্রবার এই তালিকা বেরোয়নি এবং সেই সময়সীমা পিছিয়ে সোমবার দিন এই তালিকা প্রকাশের কথা ছিল। তবে সিইও দফতরের তরফে কিন্তু এটাকে শিওর ভাবে করা হয়েছে যে আজকেই বিকেলের পর এই তালিকা দেখতে পাওয়া যাবে। এবং মোটামুটি এখনো পর্যন্ত যে 60 লাখের হিসেব আমরা পেয়েছিলাম, 60 লাখ লজিক্যাল ডিসক্রিপেন্সি, জুডিশিয়াল অফিসাররা যা নিষ্পত্তির কাজ শুরু করেছিলেন তা মোটামুটি 28 লক্ষ নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, এই 28 লক্ষেরই নাম কিন্তু থাকতে পারে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা থেকে, অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্টে। এবং তোমাকে জানিয়ে রাখি ঠিক কিভাবে এই লিস্ট দেখতে পাওয়া যাবে বা হাতে পাবেন সাধারণ মানুষ। ডিএম অফিস বা জেলা শাসকের যে অফিস রয়েছে সেখানে হার্ড কপি পাওয়া যাবে। eci.gov.in এই কিন্তু ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে। এছাড়াও সিইও দফতরের তরফে একটি অ্যাপ আগেই লঞ্চ করা হয়েছিল, যার নাম হচ্ছে ইসিআই নেট, সেখানে কিন্তু দেখা যাবে। এবং আজকে সকালে না হলেও, দুপুরে না হলেও, বিকেলের পর কিন্তু এই বিষয়টা প্রীতি, আরো একটা বিষয় জানতে চাইবো যে সাপ্লিমেন্টারি তালিকায় যাদের নাম থাকবে না তারা কিভাবে নাম তুলবে, তাদের ভবিষ্যৎ কি? দেখো, ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং আমরা জানি সকলেই যে 19 জন প্রাক্তন বিচারক, তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই ট্রাইব্যুনালের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষ যাদের নাম আজকের তালিকায় বাদ পড়ছে তারা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং তারও একটা প্রসেস রয়েছে। সেই প্রসেসের মাধ্যমে তারা যদি গ্রিন সিগন্যাল পান, আসন্ন বিধানসভা নির্বাচনে তারা ভোটাধিকার পাবেন। বেশ, ধন্যবাদ। প্রথম ভোটার তালিকায় বিচারাধীন ছিলেন 60 লক্ষ, আর এর মধ্যে প্রায় 27 লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে। কাদের নাম থাকছে আর কাদের নাম বাদ যাচ্ছে, আজ নতুন তালিকা প্রকাশ। 28 ফেব্রুয়ারির পরে 23 মার্চ এসআইআর করে 28 ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 23 মার্চ অর্থাৎ সোমবার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। কালকে লিস্ট বের হচ্ছে, তাহলে সাপ্লিমেন্টারি লিস্ট? হ্যাঁ, কালকে বলবো। ইভিনিং এ, সেকেন্ড হাফ? হ্যাঁ, সেকেন্ড হাফ, বিকেল দিকে। 23 মার্চ অর্থাৎ সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার কথা। এরপর থেকে প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করার পরিকল্পনা রয়েছে কমিশনের। 28 ফেব্রুয়ারির প্রথম ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় বিচারাধীনের সংখ্যা 60,06,675। শুক্রবার পর্যন্ত 27,23,000 নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এর ভিত্তিতে সোমবার তালিকা প্রকাশ হওয়ার কথা। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশে 23 জেলার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা আবেদন করতে পারবেন ট্রাইব্যুনালে। আবেদন জানানো যাবে অনলাইনে, জেলা শাসক অথবা মহকুমা শাসকের অফিসে গিয়ে। এখানেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যাদের নাম বাদ পড়বে তাদের ভোটের ভবিষ্যৎ কি? ট্রাইব্যুনালের বিচারে কেউ যোগ্য প্রমাণিত হলে তিনি কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন? ভোটার তালিকায় নাম তোলার যথেষ্ট সময় মিলবে তো? কালকে লিস্ট বের হচ্ছে, তাহলে সাপ্লিমেন্টারি লিস্ট? হ্যাঁ, কালকে বলবো। ইভিনিং এ, সেকেন্ড হাফ? হ্যাঁ, সেকেন্ড হাফ, বিকেল দিকে। নিউজ 18 বাংলা। আর আজই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের। ভোটার তালিকায় বাদ পড়াদের আইনি সাহায্যের আশ্বাস। যাদের নাম বাদ তাদের আইনি সাহায্যের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা কর্মীদের সব রকম সাহায্যের নির্দেশ তৃণমূল নেত্রীর। জ্বালানি দাম বৃদ্ধি নিয়েও বিজেপিকে আক্রমণ মমতার। ওরা গ্যাস দিতে পারে না, ভোটে ক্যাশ দেয় বলে তো মমতার। এসআইআর এর নামবাদের সংখ্যা নিয়ে সুরবদল শুভেন্দুর। এসআইআর এর শুরুতে 1 কোটির বেশি নামবাদের দাবি।
সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ আজ। এখন এসআইআর এ নামবাদের সংখ্যা নিয়ে মন্তব্যে নারাজ শুভেন্দু অধিকারী। আমি তো একটা এসআইআর শুরুর সময় বলেছিলাম, তারপরে তো অনেক জল বেরিয়েছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হয়েছে, অনেক নিয়ম নীতি বদলেছে। আমি এই সংখ্যা তত্ত্বের মধ্যে যাব না। অভারতীয়দের নাম, বিশেষ করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম থাকা উচিত না। বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী, ধর্ম বাঁচানোর জন্য এসেছেন, তাদের নাম থাকা উচিত। এই বক্তব্য স্ট্যান্ড আমার প্রথম থেকে আছে। ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত, আছেও। কমিশনকে পার্টি অফিসের মতো ব্যবহার করেছে বিজেপি। বাংলার মানুষের ক্ষোভ বুঝেই এখন সুরবদল, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। বিজেপি জাতীয় নির্বাচন কমিশনকে পার্টি অফিসের মতো ব্যবহার করেছে। বৈধ ভোটার কে বন্দ্যোপাধ্যায় বাবা লেখেন, ছেলে লেখে ব্যানার্জি, ডেকে পাঠাচ্ছে, কেটে দিচ্ছে, অ্যাডজুডিকেটেড। প্রথমে বলেছিল 1 কোটি 2 কোটি বাদ যাবে, লক্ষ লক্ষ রোহিঙ্গা, একজন রোহিঙ্গাকে বার করতে পারেনি, অবৈধ বাংলাদেশিকে বার করতে পারেনি ভোটার তালিকা থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন শুভেন্দু অধিকারীরা বুঝেছেন মানুষ ক্ষিপ্ত, বাংলার মানুষ এই হয়রানিতে, এখন সুর বদলাতে হচ্ছে। 31শে মার্চের মধ্যে রাজ্যে আরো 300 কোম্পানি বাহিনী। 1920 কোম্পানির মধ্যে মার্চে 300 কোম্পানি বাহিনী মোতায়েন নিয়ে সিইও দফতরে বৈঠকে সিদ্ধান্ত। জয়েন্ট ডিপ্লয়মেন্ট কমিটি নিয়ে বৈঠক কমিশনের। আর বৈঠকে স্পেশাল অবজারভার, রাজ্য পুলিশের নোডাল অফিসার, বাহিনী বৈঠকে সিআরপিএফ এর আইজি সহ কর্তারা। বাহিনী ব্যবহারে কমিশনের ওপর ক্ষুব্ধ শুভেন্দু। কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ। বাহিনীর নিয়ন্ত্রণ পুলিশের হাতে থাকলে কাজ হবে না বলে তোপ। বাহিনী নিজে নিয়ন্ত্রণ না নিলে কোনো লাভ নেই বলেই মন্তব্য। কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে মন্তব্য বিরোধী দলনেতার। শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ কুণালের। কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ রাজ্য পুলিশের হাতে থাকলেই কোনো রেজাল্ট হবে। কমিশনকে বললে বলে কমপ্লেন করতে তো সময় লাগে, ততক্ষণে তো যাওয়া হবে। কেন্দ্রীয় বাহিনীর সামনে যিনি থাকেন, পরিচালনা করেন, তিনি মমতা পুলিশ। 10টার সময় ঘটনা ঘটবে, 12টার সময় আসবে, 2 ঘন্টাতে যাওয়া হবে। অতএব এই নিয়ন্ত্রণ যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী নিজে নিতে পারছে, ততক্ষণ আউটকাম রেজাল্ট আপনি পাবেন না। আমি একদম গ্রাউন্ড রিয়েলিটি বলছি। আমি এখানে সাফ করে দিই, এখানে কোনো সব কেন্দ্রীয় বাহিনীও লাগবে না, কাউকে লাগবে না। ওরা চায়টা কি? যারা বলছে এইসব সিআরপিএফ দিয়েও হচ্ছে না, এতদিন শুনতাম নির্বাচন কমিশন, তাদের দিয়ে দলবাজি হচ্ছে। সিআরপিএফ এসে গেল, সেখানেও তারা খুশি নয়। ওদের বলুন রাষ্ট্রসংঘ থেকে বাহিনী আনতে, তারপরেও বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দেবো। বরানগরে ফের উত্তেজনা। বরানগরে স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা। বরানগরে সজলের হয়ে প্রচারে সুকান্ত মজুমদার। আর বিজেপির প্রচার চলাকালীন তৃণমূলের স্লোগান। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে পাল্টা স্লোগান বিজেপির। শনিবার পোস্টার ছেঁড়া ঘিরে বরানগরে উত্তেজনা তৈরি হয়। গতকালও তৃণমূল বিজেপি স্লোগানে উত্তেজনা। তৃণমূল কংগ্রেস যখনই আমাদের বিজেপির কর্মী সমর্থকদেরকে বেরোতে দেখে, তখন জয় বাংলা করে চিৎকার করে। এমন একটা রাজনৈতিক দল যার বিধায়ক চুরি করতে হয়, যার সাংসদ চুরি করতে হয়, ইট বালি সিমেন্ট চুরি তো করে, স্লোগানও চুরি করে। জয় বাংলা স্লোগানটাও বাংলাদেশ থেকে চুরি করে মেরে দেয়া। নেতা একটা আছে, টিম করে জ্বলছে, এরপরে বাড়িটা চলে যাবে, চিন্তা নেই। তৃণমূল চেষ্টা করবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার। নির্বাচন কমিশনের কাছে আমরা অনুরোধ জানাবো শক্ত হাতে এগুলোকে দমন করার জন্য। মানুষ কি বলছে ওইদিকে দেখো, ওই দেখো বারান্দায় দেখো মানুষ কি বলছে, ওইটা দেখো মানুষ কি বলছে। মানুষের পালস কি বুঝছেন? সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে হারানো 20,000-এর নিচে আমি যদি জিতি তাকে পরাজয় ধরবো। ভোটের বাংলায় ফের উত্তপ্ত ভাঙড়। দেওয়াল দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। বড়ালি মাঝের পাড়ায় আইএসএফ তৃণমূল সংঘর্ষ। আরো বিস্তারিত জানাবে কল্যাণ, আমাদের সঙ্গে রয়েছে কল্যাণ। কত নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে, ঠিক কি অভিযোগ উঠছে? একেবারেই জুনেলা জানিয়ে রাখি, এই যে বড়ালি যে এলাকার ঘটনা বলা হচ্ছে, সেই এলাকায় দিনের বেলা আইএসএফ কর্মী সমর্থকেরা তারা দেয়ালে চুনকাম করে, এরই পাশাপাশি দেয়াল দখল করে। সেই ঘটনার পরে তারা রাতে যখন তারা একটি পিকনিক মতন করছিল আইএসএফ কর্মীরা সংঘবদ্ধ হয়ে, সেই সময় তাদের উপর হামলা করা হয় বলে অভিযোগ এবং বেধড়ক মারধর করা হয় বেশ কয়েকজনকে। এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই
ভাঙড় থানার পুলিশ কর্মীরা তারা ঘটনাস্থলে যায় এবং উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। লাগাতার এই বিধানসভা ভোট ঘোষণার পর থেকে লাগাতার কিন্তু একের পর এক ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই রকমই সংঘর্ষের ঘটনা ঘটছে। এই ঘটনায় যে আহত হয়েছে তাকে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে অবস্থার অবনতি হয়, তাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। এই ঘটনায় আইএসএফ এর পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। এবার একটু বর্ধমানের দিকে নজর রাখতে হচ্ছে। বর্ধমানে বিজেপির প্রচারে উত্তেজনা, বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রকে কটূক্তির অভিযোগ। আরো একবার আপনাদের জানাই, বর্ধমানে বিজেপির প্রচারে উত্তেজনা, বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রকে কটূক্তির অভিযোগ। রাস্তায় বসে প্রতিবাদ বিজেপি প্রার্থীর। ঠিক কি হয়েছিল, শরদিন্দু রয়েছে আরো বিস্তারিত জানাবে। শরদিন্দু। বর্ধমান শহরের 21 নম্বর ওয়ার্ডের নতুনগঞ্জ গুড়পট্টি এলাকার ঘটনা। সেখানে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র গতকাল সন্ধ্যায় তিনি নতুনগঞ্জের কুঞ্জবিহারী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন তৃণমূল কর্মী তাকে কটূক্তি করে, তার উদ্দেশ্যে অশালীন আচরণ করে বলে অভিযোগ প্রার্থীর, এবং তার প্রতিবাদ করেন তার দলের লোকেরা। এবং তখনই তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে বচসা, হাতাহাতি, স্লোগান, পাল্টা স্লোগান, উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেই খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং এই ঘটনার জেরে রাত পর্যন্ত এলাকার পরিস্থিতি থমথমে ছিল। বারে বারে এই ধরনের ঘটনা ঘটছে, তার ফলে কিন্তু শহরের বাসিন্দারা উদ্বিগ্ন। ধন্যবাদ। টিএমসির গুন্ডরা মদ্যপ অবস্থায় এসে, আমি মহিলা প্রার্থী, আমার ওপরে এসে টোন টিটকারি করছে। আমি রিকোয়েস্ট করেছি 10 মিনিট ধরে, ভাই চলে যা, দিয়ে পিছন পিছন আসছে। আর আমাদের ছেলেদেরকে দেখে নেবো প্রার্থী নাকি আসতে পারবে না, ফ্ল্যাগ নিয়ে নাকি যাওয়া। আমি প্রতিবাদ তো করবোই। যারা আমাদের দলের কর্মী তারা এখানে একত্রিতভাবে ছিল। এমতো অবস্থায় বিজেপির যিনি প্রার্থী আছেন তার যে কর্মসূচি সেটা পালন করতে এসেছিলেন, তখন দুপক্ষের সমর্থকদের একটা স্লোগান, পাল্টা স্লোগান, দুটি দলের সমর্থকদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়। আমি আমাদের দলের ছেলেদেরকে শান্ত করে এখান থেকে পাঠিয়ে দিই। যদি প্রশাসনিক কোনো অনুমতি ছাড়া এই ধরনের কর্মসূচি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলই করে, সেটা সম্পূর্ণভাবে এরকম একটা পরিস্থিতিতে উত্তেজনা তৈরি হওয়ার সম্মুখীন হয়। হাদিখুনে দুই ধৃতের 2রা এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ বিধাননগর আদালতের। এটিএফ এর মামলায় জেল হেফাজতের নির্দেশ আদালতের। 14 দিনের পুলিশ হেফাজত শেষে গতকাল ধৃত ফয়জল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে আদালতে পেশ করা হয়। 12ই ডিসেম্বর বাংলাদেশের ইনকিলাব মঞ্চের তরুণ নেতা ওসমান হাদিকে গুলি। 18ই ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় তার। 8ই মার্চ বনগা বাগদা রোড থেকে গ্রেফতার ফয়জল আলমগীর। হাদিকে খুনের পরে মেঘালয় হয়ে ভারতে শিলিগুড়ি, জলপাইগুড়িতে গা ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বুঝে বাংলাদেশে ফেরার ছক। তার আগে বেঙ্গল পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়ে দুজনে। হাদি হত্যায় জামাত বিএনপির ছক। চাঞ্চল্যকর দাবি হাদি খুনে ধৃত ফয়জলের। হাদি খুনের সঙ্গে যোগ অস্বীকার ফয়জলের। আপনি খুন করেছিলেন? আমি এসব কাজের সাথে জড়িত না। জামাত বিএনপির একটা চাল হতে পারে। জামাতের কে? এটা তো আমি জানি না, অ্যাকচুয়ালি আমি জানি না। এই যে আপনারা যে হাদি হাদি করছেন, বাংলাদেশের মানুষ হাদি করতেছে, হাদি তো অ্যাকচুয়ালি একটা জামাতের পরে, ও তো একটা জঙ্গি। খুন করেছিল কে? আমি করিনি। হ্যাঁ আমি ছিলাম। তোমাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে আমাকে গুলি করতে দেখা যায়। গুলি কে করেছে? আমি ছিলাম না। বিএনপির কাজ হতে পারে। বৃহস্পতিবার আরজিকরের লিফটে আটকে যুবকের মর্মান্তিক মৃত্যু। রবিবারও বেশিরভাগ লিফটে নেই লিফটম্যান। আর কবে হুঁশ ফিরবে প্রশ্ন অনেকেরই। এটা আরজিকর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিং এর লিফট। লিফটের ভেতরে চেয়ার, লিফটম্যানের বসার জন্য, কিন্তু লিফটম্যানের দেখা নেই। এমনই একটি লিফটে বৃহস্পতিবার গভীর রাতে মর্মান্তিক ঘটনা ঘটে। লিফটে আটকে মারা যান দমদমের নাগের বাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়।
এরপরে আরজি করে থাকা 32টি লিফট নিয়ে নানা অভিযোগ উঠতে থাকে। তার ছেলের হাত ভেঙেছে, ট্রিটমেন্ট করতে, ও সুস্থ, লিফটেই ওর ওয়াইফের সঙ্গে ছিল, তারপরে লিফটটা খুললেই বেঁচে যেত, লিফট আটকে গেছিল। না, কোনো লিফটার নেই, কেউ নেই, কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই, নালে বেঁচে যেত। কখনো অভিযোগ উঠেছে লিফটে লিফটম্যান নেই। আগে থাকতে খারাপ ছিল, কম বেশি আমরা সেটাও জেনেছি। না 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 না, মানে খারাপ হওয়ার পরও কোনো না না, কেউ ছিলই না, না কেউ থাকে না। আপনাদেরকে অপারেট করে যেতে? হ্যাঁ, আমাদেরকে অপারেট করে যেতে হয়, না কেউ কোনো পরিষেবা নেয়নি। হ্যাঁ, আমার খারাপ হওয়ার পরেও তো আমরা যাওয়া আসা করেছি। হ্যাঁ, নিজেরা যাতায়াত করেছি। এমন হয়েছে যে কিছুটা উঠেছে নেমেছে? হ্যাঁ, এরকম হয়। বৃহস্পতিবার লিফটে মৃত্যু, নানা অভিযোগ। রবিবারও লিফটের ছবিটা বদলালো না। এমার্জেন্সি বিল্ডিং এ 5টি লিফট রয়েছে, এর মধ্যে 4টেতেই লিফটম্যান নেই। লিফটে লিফটম্যান থাকার কথা থাকলেও দেখানোর চেষ্টা করবো এই লিফটে কোনো মতে কোনো রকম লিফটম্যান নেই। অর্থাৎ গতকালও ঘোষণা করা ছিল প্রত্যেকটি 32টি লিফটে লিফটম্যান থাকবে, এখনো কেন লিফটম্যান নেই এই নিয়ে উঠছে প্রশ্ন। লিফটম্যান তো রাত্রে তো ঘুমায়, লিফটম্যান বাইরে ঘুমায়, কোনো পাওয়া যায় না, অনেক সময় সব টিপে টিপে যেতে হয়। বড় প্রশাসন, যারা হসপিটাল প্রশাসন আছে, এরা তো এদের তো স্টেপ নেওয়া দরকার, এই ব্যাপারগুলো তো শুধরানো দরকার। যে লিফটে গেছে লিফটম্যান ছিল কোনো? না না, ছিল না, ছিল না। সাধারণ মানুষ যারা লিফট চালাতে পারে না বা বুঝতে পারে না, যাদের মানে হার্ট দুর্বল, তাদের তো ভয় একটু লাগবেই। লেফটের ভেতরে ওদের লোক কেউ নেই, শুধু মনে হয় পেশেন্টের লোক। আমরা একা একাই উঠছি, একা একাই নামছি, ভয়েতে মানে কি হচ্ছে মনের ভেতরে আমরাই জানি। কোথাও লিফটম্যান নেই, কোথাও আবার লিফট খারাপ। আরজি করে ট্রমা কেয়ার বিল্ডিং এর লিফটে আটকে বৃহস্পতিবার যুবকের মৃত্যু হয়। এই লিফটের নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম। প্রাথমিক রিপোর্টে তারা জানতে পেরেছেন লিফটে যান্ত্রিক ত্রুটি রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণেও বিপত্তি হয়ে থাকতে পারে। লিফট প্রস্তুতকারী সংস্থার কর্মী এবং লিফটের দায়িত্বে থাকা পূর্ত দপ্তরের ইলেকট্রিক্যাল বিভাগের আধিকারিক ও কর্মীদের ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়েছে। সোমবার ফের লিফটের ফরেনসিক পরীক্ষা করা হবে। নিউজ 18 বাংলা। কোচবিহারে বৃষ্টি আর এর জেরে আলু চাষে ক্ষতি, জমিতেই পচে যাচ্ছে আলু। আগামী সপ্তাহ পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি চলবে। বিঘার পর বিঘা আলু চাষের জমি জলের তলায়। কোচবিহারের মাথাভাঙা, গত দুদিন ধরে এখানে বৃষ্টি হয়েছে। এর জেরে হাজরাহাট এলাকার বিঘার পর বিঘা জমিতে জমে রয়েছে জল, জমিতেই পচে যাচ্ছে আলু। 5 বিঘা করছি, লিসের জমি, একবারে বৃষ্টিতে একটা পয়সাও ঘরে ঢুকিয়ে এলাম না। 1 লাখ টাকা তো গেছে গা। আমার 5 বিঘা মাঠে 1,25,000 টাকা খরচা হয়েছিল। ঋণ করছি, আমার জমি জায়গা নাই, এই যে এই আলু যে তুলছি সবে শেষ, নিবিও নেই আলু। গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে কম বেশি ঝড় বৃষ্টি চলছে। সোমবার থেকে 7 দিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে, বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পংয়ে শিলাবৃষ্টির পূর্বাভাস। শুক্রবার এবং শনিবার বাড়তে পারে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার এবং শনিবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ 2 জায়গাতেই। নিউজ 18 বাংলা।